লড়াকু মনোভাবটা, এই যে কথাটা বলা যে সাপের লেজে আর পাড়া দেব না, আবার মাথায় আঘাত করা হয়। তো এটা কিন্তু খুবই আমার মনে হয় যদি সাবির হোসেন চৌধুরী এই কথাটা বলে থাকেন, ইট উড বি আ ল্যাঙ্গুয়েজ মানে ফর লং টাইম, যেটা বলা হচ্ছে যে আর ছাড়াছাড়ি নাই। আমরা যেটা বলি যে ছেড়ে দিলে কিন্তু এবার শেষ, এবার যা করতে হবে এসপার ওসপার করতে হবে। সো ওনার এই কথাটা যদি সত্যি হয়ে থাকে, এই আজকের সময়ের মানে স্টাফ রিপোর্টার আর এই রাজন এই রিপোর্টটা করেছেন, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি এই সাবির হোসেন চৌধুরীর কাছ থেকে এটা ইয়ে করতে পারছি না, এটা আমি ক্রস চেক করতে পারি নাই। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার এই যে গত কয়েকদিনের যে ক্যাম্পেইন, যেটা আপনাকে বলছিলাম যে ইট ইজ এ লং ক্যাম্পেইন, একটা লং মুভমেন্টের যে ডাক দিয়েছেন, সে লং মুভমেন্টে কিন্তু ইয়া শুরু হয়েছে, কি বলে এটার সাথে মানে একটা আন্দোলন যে গড়ে উঠতেছে, সেটা কিন্তু এটা এখন চেহারা দেখা যাচ্ছে। সাবির হোসেন চৌধুরী বক্তব্য দেওয়া থাকলে এখানে কিন্তু একটা সিরিয়াস বক্তব্য, কারণ সাবির হোসেন চৌধুরী এই বক্তব্যটার সাথে যদি এই বক্তব্যটা এসে থাকে, এটা কিন্তু হবে হলো সার্জিও গোরের সাথে সাবির হোসেন চৌধুরীর কথিত বৈঠকের ফল। খেয়াল করে দেখেন, শেখ হাসিনার এই যে ঘোষণাটা বা এই যে এফসিসি সাউথ এশিয়া যে ইয়েতে অনুষ্ঠানটা করবেন, এই ঘোষণাটা কখন আসলো হলো দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোরের সাথে বৈঠকের পরে। এবং সাবির হোসেন চৌধুরীর এই বক্তব্যটা কখন আসলো? এই সাবির হোসেন চৌধুরী সার্জিও গোরের সাথে কথিত বৈঠকের এই এর কারণ পরেই আসলো। সো আমার কাছে, আমি যেটা প্রথম থেকে বলছি যে শেখ হাসিনার দেশে আসার ঘোষণাটা শুধু, অনেকে মনে করছেন কোন দিন আসবেন ঘোষণা, এটা এই আমি সবসময় বলে আসছি, ইটস এ লং মুভমেন্ট। তবে আরেকটা জিনিস আপনাদের ইনফরমেশন, আমি দিল্লি বেসড ইনফরমেশন একটা দেই, সেটা হলো আরেকটা ইনফরমেশন আছে, সেটা হলো দিল্লি বেসড যারা আছেন তারা বলছেন যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে, এবং বলছেন যে এটা ডিসেম্বরের আগেও হতে পারে, বাট ডেটটা কেউ, এবং আরো বলছেন যে কি বলে, তিনি বাংলাদেশে রওনা দেওয়ার আগে তিনি যে ইনফরমেশনগুলো আসছে এখন হাতে, সেগুলো হলো তিনি আজমির শরীফ যাবেন এবং খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাবেন। আজমির শরীফ তুই খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, ওখানে যাবেন দেশে ফেরার আগের দিন, এবং সেখান থেকে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের একটা সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় করবেন। ঠিক আছে, সেখান থেকে এসে একটা মত বিনিময় করবেন, তারপর সেখান থেকে রওনা দেবেন, এবং তার পুরা এই জিনিসটা এটা বিভিন্ন মাধ্যম লাইভ কভার করবে, এরকম ইনফরমেশনগুলো এখন রিভিল্ড হচ্ছে। আসলে ইনফরমেশন ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, আরো এগুলা ইয়ে হবে, মানে পোক্ত হবে, আরো পোক্ত হবে, আরো কনফার্ম ইয়েতে আসবে আশা করি। তো এই জিনিসগুলো কিন্তু এগুলো কেউ কল্পনা করে নিশ্চয়ই দিচ্ছে না, এগুলো নিশ্চয়ই আমার ধারণা অবশ্যই বাইরে ইনফর্ম করা হচ্ছে, নাহলে একেবারে স্পেসিফিক বলতেছে আজমির শরীফ যাবেন, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করবেন, তারপরে সেখান থেকে এসে উনি কি বলেন ইন্টারন্যাশনাল আপনি জানেন যে দিল্লি সকল ইন্টারন্যাশনাল গণমাধ্যমের একটা হাব, ওখানে এমন কোনো গণমাধ্যম নাই পৃথিবীতে যেটার অফিস নাই, মানে ইন্টারন্যাশনালি রিপোর্টেড গণমাধ্যম, তাদের সেখানে উনি বলছেন যে ওখানে একটা মত বিনিময় সভা করবেন, মানে মত বিনিময় মানে তো বোঝা যায় একটা প্রেস কনফারেন্স, এবং সেখান থেকে প্রেস কনফারেন্স শেষ করে তিনি রওনা দেবেন। এগুলা এত এটা মানে কি বলে, আমার কাছে মনে হচ্ছে যে ধরেন এটা স্পেসিফিক কি বলে, এটা হয়তো ওনার কর্মসূচি না, কিন্তু এগুলো ডাইভার্জ হওয়া বা এগুলো মার্কেটে আসা, কিন্তু এটা কিন্তু এক ধরনের, ওই যে বলছিলাম যে মুভমেন্ট, যে সবকিছুর মধ্যে এটা আলোচনায় থাকার, কিন্তু আলোচনায় রাখা হচ্ছে। সো আপনি যেটা বলছেন, বাংলাদেশে যারা খুব ফুর্তিতে ছিল যে শেখ হাসিনার রাজনীতি বন্ধ করে দিয়েছে, এতে আমি বারবার ওই ব্যাখ্যাটা আপনার ওদের পার্লামেন্টারি আমার এই সাইফুল স্টুডিও আপনার এখানে বলছে, আমি কিন্তু ডিটেইল বলেছি, ওয়ার্ডিং গুলা বলছি যে কি ওয়ার্ড ইউজ করেছে, সেই ওয়ার্ড গুলা কি, সেখানে কোথাও বলা হয় নাই। তারা বলছে, আমি আবার বলছি, তারা বলছে যে তাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, আর তিনি ভারতের ভূখণ্ডতে রাজনীতি করবেন না।
ঠিক আছে? তো উনি তো ভারতের নাগরিক না। তো উনি তো ভারতের নাগরিক যদি না হন, তাহলে উনি ভারতের রাজনীতি কেমনে করবেন? এক, তাকে প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, হুইচ ইজ ট্রুথ। কোনো প্ল্যাটফর্ম তো উনারে কোনো রাজনৈতিক মঞ্চ দেওয়া হয়েছে? কোনো সংগঠন করার উনি করছেন যে আওয়ামী লীগের মিটিং করছেন? তা তো করেন নাই। উনার জন্য যেটা রাখা হয়েছে অ্যাজ প্রাইম মিনিস্টার গেস্ট হিসাবে, প্রাইম মিনিস্টার হিসাবে উনাকে গেস্ট হিসাবে রাখা হয়েছে। উনার ফ্রিডম দেওয়া হয়েছে যে উনি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলতে পারবেন। তিনি উইশ করবেন, কথা বলতে পারবেন। যার সাথে ইচ্ছা নাই উনি কথা বলবেন না। কার সাথে উনি ওনার সবকিছু ওনার ইচ্ছার কাছেই। এবং আপনার ওই ভারতীয় পার্লামেন্টের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা আমি মানে একেবারে লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো তারা কি বলছে? তারা বলছে যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনীতি করতে পারবেন না। তারা বলছে এটা হলো তাদের জেনারেল নীতিমালা, অন্য দেশের বিরুদ্ধে। এখন বাংলাদেশ কি শেখ হাসিনার অন্য দেশ নাকি নিজের দেশ? খেয়াল করে দেখেন, ওয়ার্ডিং গুলো দেখেন, অন্য দেশের বিরুদ্ধে। এটা হলো ভারতের নীতিমালা। যেমন দালাই লামা তো ওখানে আছেন। তো দালাই লামা তো চীন নিয়ে কথা বলেন, তিব্বত নিয়ে কথা বলতেছেন, কারণ এটা ওনার দেশ, এটা অন্য দেশ না। অন্য দেশ নিয়ে উনি কথা বলছেন না। অন্য তো তৃতীয় কোনো, উনি কিন্তু ভুটান নিয়ে কথা বলেন না, উনি নেপাল নিয়ে কথা বলেন, উনি বাংলাদেশ নিয়ে কথা বলেন। সো দালাই লামা যেরকম তিব্বত নিয়ে কথা বলতে পারতেছে, এই করতে পারে, সেটা তার দেশ। সে একই নীতিমালা কিন্তু শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা তার দেশ নিয়ে কথা বলছে, অন্য দেশ নিয়ে করতেছে না। শেখ হাসিনা ভারতের ভূখণ্ডে ভারতের রাজনীতি করছেন না, ভারতের কোনো পার্টি উনি করেন না, উনি ভারতের নাগরিক না, উনি বাংলাদেশের রাজনীতি করতেছেন। উনি ভেরি মাচ নিজের দেশের রাজনীতি করতেছেন। সো ওয়ার্ডিং গুলো দেখেন, অন্য দেশের বিরুদ্ধে একটা, উনি নিজের দেশের সম্পর্কে কথা বলেন, নিজের দেশের উন্নয়নের কথা বলেন, নিজের দেশের রাজনীতি করেন। দালাল লামা একই কাজ করতেছে। দালাল লামা ভারতে কোনো পার্টি গঠন করে নাই, শেখ হাসিনা ভারতে কোনো পার্টি গঠন করে নাই। শেখ হাসিনা দিল্লিতে মোদির পলিটিক্স করতেছে না, শেখ হাসিনা দিল্লিতে কংগ্রেসের পলিটিক্স করতেছে না, শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের পলিটিক্স করতেছে, শেখ হাসিনা নিজের দেশের পলিটিক্স করতেছে, অন্য দেশের পলিটিক্স। সো ওয়ার্ডিং গুলো যদি দেখেন, এই ওয়ার্ডিং গুলো বুঝতে আমাদের কষ্ট হতে, আমি বুঝি আমাদের অনেকের কষ্ট হয় এইসব ওয়ার্ডিং গুলো বুঝলেও আমরা বুঝতে চাই না, যে কারণে এত ভুল বুঝা হয়েছে। তো এগুলা একদিকে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আরেকদিকে সার্জিও গোরের সাথে সাবের হোসেন চৌধুরীর বৈঠক, আরেকদিকে এফসিসির এই একই সময়ে এফসিসি সাউথ এশিয়া ঘোষণা করলো এটা। এই সব মিলে আপনি বলেন ইট ইজ এ মুভমেন্ট। আর ইনফরমেশন উনি আজমির শরীফ যাবেন, সেখানে তার অন্য নেতাকর্মীরাও কিন্তু যাবে। তারা যে আজমির শরীফ যাবে, আজমির শরীফ থেকে উনি আসবেন, এসে উনি সাংবাদিকদের সাথে, ইন্টারন্যাশনাল গণমাধ্যম সাংবাদিকদের সাথে উনি কথা বলবেন, মত বিনিময় করবেন। মত বিনিময়ের পর বাংলাদেশের উদ্দেশ্যে উনি রওনা দেবেন। এখন কিভাবে দেবেন না দেবেন সেটা, কিন্তু ইনফরমেশন গুলো যেভাবে বাইর হচ্ছে তাতে মনে হচ্ছে ইট ইজ এ মুভমেন্ট। আমি বারবার একটা কথা, একটা আন্দোলন। শেখ হাসিনা বাংলাদেশে আসছেন, এইটা আপনি ধরে নিতে পারেন। থ্যাংক ইউ। একদম। আমি যে প্রশ্নগুলো করতে চাই, এটা তো আপনি সব বলে ফেলছেন, বাইরে যেতে চাই। 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যকে বিলীন করা, ধ্বংস করার একদিন। সেই দিনেই শেখ হাসিনা এমন একটা প্রোগ্রামে আসতেছেন, যেদিন পরাজিতরা, মানে যারা বিজয়ী হয়ে গেছে, যারা তারা সমাবেশ করবে, তারা সেদিন সমাবেশ করবে। মানে দৃষ্টিটা কোথায়, কোন দিকে যাচ্ছে? মানে তারা নানাভাবে বাংলাদেশকে, মানে শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক বলতে বলতে তারা এখানে আনতেই চাচ্ছে না, কিন্তু ওই দিনই শেখ হাসিনা এইটার প্রভাবটা। আপনি জাস্ট চিন্তা করে দেখেন, এখানে জঙ্গিগুলো মিটিং করবে আর শেখ হাসিনা ওখানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন, কোনটা ইন্টারন্যাশনাল নিউজ হবে? শেখ হাসিনা ওই দিন বাংলাদেশে রওনা হবেন, সেটা ইন্টারন্যাশনাল খবর হবে না, জঙ্গিগুলো এখানে মিটিং করছে। আপনি খেয়াল করে দেন, শেখ হাসিনা প্রাসঙ্গিক শব্দটা নিচ্ছেন, শেখ হাসিনা সকলের মুখে মুখে, এটা বিএনপির মুখে মুখে, আপনি এনসিবির মুখে মুখে, জামাতের মুখে মুখে, সবার মুখে মুখে কিন্তু শেখ হাসিনা। আবার বলে কি উনি নাকি অপ্রাসঙ্গিক। তো অপ্রাসঙ্গিক হলে ওনার নামটা উচ্চারণ করে কেন? দেখেন, এই জঙ্গিগুলোর অবস্থা দাঁড়াচ্ছে, এখন আর আওয়ামী লীগ তাদের শত্রু না, কিন্তু এখন এই জঙ্গিগুলোর শত্রু কিন্তু জনগণ। তাদের জনগণে পিটান দেয়। এখন তো আওয়ামী লীগ এখনো পিটাই নাই। তো ওরা একদিকে বিএনপিরে দায়ী করে, আবার কেউ বলে না বিএনপিটা করে না, এটা এরা করছে। তো কারা পিটায়? তাইলে জনগণ পিটাচ্ছে। যদি জনগণ পিটায়, তাহলে এখন এদের শত্রু তারা মনে করে তারা বাংলাদেশে বিপ্লব করছে। এখন বিপ্লব করে কি, তারা এখন জনগণের শত্রুতে পরিণত হচ্ছে, যে জনগণ তাদেরকে পিটাচ্ছে।
জনগণ তাদের পিটাচ্ছে রীতিমতো, এটা লিটারালি পিটাচ্ছে। এখন আর কিন্তু এখন পর্যন্ত পুলিশ পিটানো শুরু করে নাই, কিন্তু পুলিশও পিটানো শুরু করবে কিন্তু। পুলিশ একটা কেলানি দিচ্ছে আরকি, মনে করেন যে আপনি যে আপনি যদি এখন বাংলাদেশের টোটাল বাংলাদেশের এখন যদি আপনি 90% মানুষ আপনার যে তারা প্রত্যেকে আওয়ামী লীগ করে না কিন্তু, বা বিএনপি বিষয় না, আওয়ামী লীগ করে না, কিন্তু শেখ হাসিনা সবার মুখে মুখে আছে। আমার তো মনে হয় সবার 100% এখন ওই জঙ্গিগুলো শেখ হাসিনা জপতেছে, রাতের বেলা স্বপ্নে দেখে যে শেখ হাসিনা খারাপ হয়েছে। কারণ শেখ হাসিনা একটা অডিও ফাঁস হয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাইছেন। তিনি ইসলামের নাম অনুসরণ, ইসলামের আইন কানুন অনুসরণ করে কোরআনের বলছেন, আইন অনুযায়ী। কোরআনের আইন অনুসরণ করে বলছেন যে যেটা নেওয়া হবে সেটার বদলা সেটাই নিতে হবে। আমি আর উচ্চারণ করলাম না, কারণ এটা আমার কাছে খুব ভয়াবহ লাগে। বাট ওনার মানসিক অবস্থা বা উনি মনোভাবের দিক থেকে আমার মনে হয় না এবার জঙ্গিগুলোর ছাড় আছে। ৭১-এ তারা ছাড়, ৭২-এ তারা ছাড় পেয়েছে, এবার আর ছাড় নাই। এবার অলিতে গলিতে, মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে সব জায়গা থেকে ওরা বিতাড়িত হবে। কোথায় যাবে আমি জানি না। তাদের বাপের দেশ পাকিস্তানেও যেতে পারে, তাদের বাপের দেশ তুরস্কে যেতে পারে, তাদের বাপের দেশ সৌদি আরব যেতে পারে, আর অন্যান্য যেগুলো যেসব দেশ তাদের বাপের দেশ বলে মনে করে সে দেশে, মায়ের দেশে তারা থাকতে পারবে না, এটা নিশ্চয়। মায়েদেরকে যে পরিমাণ বেজ্জত করছে ওরা, মায়েদেরকে যেই পরিমাণ বেজ্জত করছে, সে মায়ের দেশে ওদের জায়গা হবে না। মাদারল্যান্ড বলার জন্য ওদের আর জিব্বা রাখা হবে না। ফাদারল্যান্ডে যায় তারা জিব্বা চালাইতে পারে, মাদারল্যান্ডে আর পারবে না। ওদের মাদাররাই কিন্তু আজকে তাদের বিরুদ্ধে অবস্থান। আপনি কালকে আপনার অনুষ্ঠান বলছিলাম, একজন বাবা হিসেবে বলছিল, সংস্কৃতি প্রতিমন্ত্রী কি যেন নাম ওনার, উনি বলছিল যে আমার ছেলের, আমি সংস্কৃতির জন্য আমার মন্ত্রণালয় যুদ্ধ করে, এটা বিকাশের জন্য আমরা কাজ করি, আর আমার ছেলে ওদের ভাষায় কথা বলে, আমার কিরকম লাগে। তো আপনি একজন বাপ এই কথা বলতেছে, তা মা কি, আপনার মায়ের অবস্থাটা কি? বাপের এটা লাগতেছে তার অর্ধাঙ্গিনী নিয়ে যে বাজে মন্তব্য করছে, তার মাকে নিয়ে যে বাজে মন্তব্য করছে, তার সন্তান নিয়ে যে, বাচ্চা মেয়েটাকে নিয়ে যে বাজে মন্তব্য করছে, এগুলো তো মানুষ না, এগুলো তো মানুষ না, এগুলো তো কীট পতঙ্গ। আর কীট পতঙ্গের মধ্যে একটা চরিত্র আছে, আপনার মৌমাছির একটা চরিত্র আছে, আপনার বোমরার একটা, সবার একটা চরিত্র আছে, এদের তো কোনো চরিত্র নাই। এরা কি ভাষায় কথা বলে, এদের ভাষা আপনি খালি শোনেন। আপনি তো ধরেন বিএনপি খেপেছে শুধুমাত্র ওদের নেতাদের বকাবকি করার জন্য, তাইলে বলেন, যখন এখন যেই বিএনপির লোকেরা ওই হাদি নামের একটা কি না যে কুলাঙ্গারের এই জানাজায় গেছিল, আমি তো মনে করি তাদের উচিত বঙ্গোপসাগরে যে আবার গোসল করে তারপর আসা, যে আমরা 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 অপরাধ মুক্ত হই, আমরা এই শয়তানের প্রভাব মুক্ত হই। সকল বিএনপির যা উচিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যা উচিত, যে বঙ্গোপসাগরে যা গোসল করে আসা। সালাউদ্দিনের উচিত বঙ্গোপসাগর যায় গোসল করে আসে, এগুলো জানা যায় অংশগ্রহণ করছিল। বিএনপির সকল নেতার উচিত হলো আর কিছু না পারুক, বাংলাদেশে একটা ঐতিহ্য আছে, দুধ দিয়ে গোসল করে। হ্যাঁ, গরুর দুধ দিয়ে গোসল করে, একটু গরুর দুধ দিয়ে হলো গোসল করুক। এটা একেবারে জায়েজ হয়ে গেছে। এখন এদের প্রতি একেবারে বিএনপির সকল নেতার প্রতি এখন এইটাই আমার আহ্বান থাকবে, যে যারা যদি কেউ আমার এই কথা শোনে, অ্যাটলিস্ট পারলে বঙ্গোপসাগরে যায় গোসল করে আসেন, অথবা পারলে পাশের নদীতে গোসল করেন, অথবা পাশে খালে অথবা গড়ের মধ্যে গোসল করেন, অথবা পারলে আর কিছু না পারে, আপনার তো টাকা পয়সা যদি থেকে দেখে আপনি গরুর দুধ দিয়ে গোসল করে ফেলান। যারা হাদির সমাবেশে গেছিল, এই কুলাঙ্গারটার সমাবেশে গেছে, মানে কি যেন বলা, জানাজাতে গেছিল। এবং আমি মনে করি বিএনপির ইমিডিয়েট সিদ্ধান্ত নেওয়া উচিত, তাদের এই সংস্কৃতি মন্ত্রীর করা উচিত, যে হাদের কবর ওখান থেকে উঠায়া বঙ্গোপসাগর নিয়ে ফেলা দেওয়া, যে এই অসভ্য বর্বরটা এখানে থাকার দরকার নেই। এবং এই বর্বরের সাথে যারা এই বর্বরতার সাথে সংযুক্ত, সবগুলো নিয়ে বঙ্গোপসাগরে পাঠানো উচিত। থ্যাংক ইউ। একদম। আরেকটা ব্যাপার খেয়াল করেন, আপনি তো বললেন যে এই যে 100% এই জঙ্গি-টঙ্গি যারা আছে সবার মুখে মুখেই শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা আসবেন এই ভয়ে তারা তটস্থ। এর বাইরে তাদের যে বাবারা আছেন, এই যে সংবিধান বাবা, কুলাঙ্গার বাবা, এই বাবা, সেই বাবারাও তো দেখি অস্থির। এই শেখ হাসিনার আসার কথা শুনে দেখলাম এই সংবিধান বাবা ২ পর্বের একটা লেখা দিয়ে দিছেন এবং বলছেন যে হলো গিয়া মানে এই কুলাঙ্গারগুলোকে নিয়ে আলোচনা করাটাই হলো বুঝছেন? ওই কুলাঙ্গারগুলো নিয়ে আলোচনা করেন না। কারণ ওগুলা কুলাঙ্গার, ওগুলা জঙ্গিদের যত কথা বলবেন জঙ্গিদের প্রচার হয়। আপনার দরকার নাই তো। ওকে। এই জঙ্গিগুলো যেন মানুষের সামনে আসতে না পারে সেইটা আপনি বলেন। সেইটা আপনি আপনার দর্শকদের আহ্বান জানান, যে ওরে যেখানে পাওয়া যাবে
ওরে যেখানে পাওয়া যাবে ওখানে হ্যাকলিং করে দিতে। আমি তো বলি না গায়ে হাত তুলতে, কিন্তু ধাওয়া দিতে বললাম, যেগুলোর যেখানে পাওয়া যাবে। এটা কি ইউনিভার্সিটি, কি যেন ওনার কোন ইউনিভার্সিটি, সেখানেও যদি কোনো বাঙালি থেকে থাকে, কোনো বাংলাদেশ থেকে, একে প্রকাশ্য বেরোতে বাধা দেওয়া উচিত, প্রকাশ্য বেরোতে দেওয়া উচিত না, আমি মনে করি। যেসব কুলাঙ্গার এইসব কথাগুলি বলছে এতদিন পর্যন্ত, সেটা বাংলাদেশ দূতাবাসে বলেন, আর বাংলা যেগুলা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাস্টারি করতেছে, বিদ্যা চর্চা করতেছে, এগুলার তাদের স্টুডেন্টদের উচিত জুতা পেটা করা। সরি, জুতা পেটা করা উচিত কিনা আমি জানি না, কারণ এটা আবার গায়ে হাত তোলা হয়েছে, সেটা আবার আইন ভঙ্গ হবে, দরকার নেই আইন ভঙ্গ করা। ডিল মারলে হয় আর কি, হ্যাকলিং করা, ধরে ধাওয়া দিতে তো কোনো সমস্যা নেই। এইগুলো করতে আমি আহ্বান জানাচ্ছি। আমার একটা এদের যেখানে পাওয়া যাবে, বাংলাদেশের যে কোনো গলিতে পাওয়া যায়, সেখানে এদের গলি থেকে এদেরকে আর ঘর থেকে বেরোতে না দেওয়া, আর ঘর থেকে যদি বের হয় সোজা বঙ্গোপসাগরে পাঠায় দেওয়া। একদম, মানে বাংলাদেশের মাটিতে আর নয়, বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। এবং এইটা সাবির হোসেনের বক্তব্যটা আমি দেখলাম, আপনি বলার সঙ্গে সঙ্গে আমি আবার আজকের সময় সঙ্গে সঙ্গেই বের করছিলাম, আপনি পড়েন সময় তো দেখলাম বক্তব্যটা তো খুবই স্পিডেড, গতিসম্পন্ন। এটা মনে হয় বুলেটের গতির চেয়ে তো বেশি গতি আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আমি একটা ভুল করছি, আমি একটা যে এই মির্জা ফখরুল শুধু না, তারেক রহমান দেশে এসে তো ওখানে গেছিল, প্রথম প্রচার করছিল যে হাদির কবরে গেছে, পরে আমি এরকম মনে হচ্ছে প্রেস রিলিজ করে শেষ পর্যন্ত দ্বিতীয়বার প্রেস রিলিজ করেছে না, হাদির কবরের সাথে উনি কবি নজরুলের কবরও জিয়ারত করছেন, এটা কিন্তু বলছে পরবর্তীতে। প্রথম প্রেস রিলিজ কিন্তু বলছিল যে এই কি বলে হাদির কবরে উনি গেছেন। সো যিনি হাদির কবর জিয়ারত করছে, যারা জিয়ারত করছে, প্রত্যেকটা লোকের উচিত আবার এই যে কি যেন বলে, শুদ্ধ হওয়া, গোসল করে শুদ্ধ হওয়া। হ্যাঁ, একদম ভালো করে একটু গোসল করে, ঘষা মজা করে একটু গোসল করতে হবে। যাদের কাছে সাবান আছে সাবান দিয়ে গোসল করুক, যাদের কাছে অন্যান্য এর চেয়ে উন্নত মানের জিনিস আছে সেটা দিয়ে করুক। আর কেউ কিছু না করতে পারলে জামা, আমাদের দেশে বলে, বুঝছেন, জামা ইট বলে, জামা ইট, মানে এটা কি ওই পোড়ায় গেলে একদম কালো হয়ে যায় না ইট, ওইটা দিয়ে ঘষা চামড়া উঠায় ফেলা। কঠিন। তারেক রহমানের উচিত এবং তারেক রহমানের সাথে ওই সময় যতজন গেছে, যত নেতা, যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যত ওনার ব্যক্তিগত কর্মকর্তা, সবারই গোসলের ব্যবস্থা করা উচিত। এই শেখ হাসিনার আমি যে প্রশ্ন তুলছিলাম, আমি কিন্তু মনে প্রাণে এটা বিশ্বাস করি যে যারা হাদির, আমি সিরিয়াসলি বলি, যারা হাদির জানাজায় গেছে এগুলো মানুষ না, একদম না, একদম মেন্টালি সিক মানুষগুলি, এই লাখ লাখ মানুষ যারা আছে, এই লাখ লাখ মানুষের আর বাংলাদেশে এদের কোনো কথাই শোনা উচিত না। এরা কোনো কথা বললে, এরা অসুস্থ লোকজনের কথা শুনে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যারা এখনো বলে, আমি শুনি এখনো বলে যে হাদির জানাজায় গিয়েছিলাম, ইহা একটা ঐতিহাসিক জায়গা। ওই দিন দেখছি একটা অনুষ্ঠানের মধ্যে একজন দাবি করতেছে জিয়াউর রহমানের জানাজার চেয়ে এটা অতি বড় জানাজা হয়েছে, আর বিএনপি বৈশা বৈশা আঙ্গুল চষে। ওই টকশোর মধ্যে আমি দেখলাম বিএনপির লোক আছে ওখানে, সে বিএনপির লোক বসে আছে, সে কিন্তু কিছু কইল না। আর ওই এনসিপির ওই ইয়েটা বলতেছে কি হাদির জানাজায় জিয়াউর রহমানের চেয়ে তো বড় জানাজা হয়েছে, এবং জিয়াউর রহমানের জানাজাকে এটা বাংলাদেশের 1 নম্বর বৃহৎ জানাজা হয়েছে, এটা সে দাবি করতেছে। তো যে জানাজায় এই 1 নম্বর বৃহৎ জানাজা, যে কীট পতঙ্গগুলি গেছে, সবগুলো কীট পতঙ্গের উচিত হলো আজকে বঙ্গোপসাগর দিয়ে রওনা দিয়ে গোসল করে আসা, আর না পারে ওই পাশের গর্তের মধ্যে যায়, যেখানে গর্তের মধ্যে ময়লা টলা থাকে, ওই গর্তের মধ্যে পারলে একটা গোসল করে আসো। একেবারে। এই যে ইন্ডিয়ার সকল গণমাধ্যমে, আমি একটু আগে আনন্দবাজারও দেখলাম, আনন্দবাজার যে শিরোনামটা করছেন, ফের ভাষণ দেবেন হাসিনা, এবারও দিল্লির সেই ক্লাব থেকেই বাংলাদেশের ফেরা নিয়ে থাকবে কি নতুন ঘোষণা, তার প্রশ্নবোধক করেছে। এই যে ইন্ডিয়ান সকল কাগজ, মিডিয়া প্রচার করেছে, আমার তো মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো তো কালকে দেখা যাবে যে এই আমি আসলে এটা কনফার্ম করতে আমার সময় লেগে গেছে। আমি পেয়েছি অনেক আগে, আমার এক বন্ধু আমাকে অনেক আগে পাঠিয়েছেন, কিন্তু আমি মানে এটা কোনোভাবেই কনফার্ম করতে পারছি। পরে এই আসাদুরের একটা অনুষ্ঠানের মধ্যে আসাদুর একজন মানে দর্শক বলছে যে ইন্ডিয়া টুডে, তখন আমি ইন্ডিয়া টুডে চেক করে দেখি ঠিক তো আছে। আমি তখনও কিন্তু বুঝতে পারছিলাম না এটা নিয়ে কথা বলবো কিনা, বাট ফাইনালি একজন দর্শক এটা দিয়েছে। আসাদুর আমাকে ওই দর্শকের দৃষ্টি আকর্ষণ করার পরে আমি ইন্ডিয়া টুডে চেক করলাম। তারপরে আরো আমার ধারণা
ইন্ডিয়ান পত্র-পত্রিকা ইন্টারন্যাশনালি আমার ধারণা এটা চলে আসবে। এপি, রয়টার এগুলা পিক করবে। আমি সেটাই বলছিলাম। আমি পাইছি। পাওয়ার পর আমি যেহেতু কনফার্ম হতে পারতেছিলাম না, আপনার সাথে শেয়ারও করতে পারতেছিলাম না। কিন্তু আমার দর্শকরা ১০ টার প্রোগ্রামেও আমাকে প্রশ্ন করছে, ১১ টার প্রোগ্রামেও প্রশ্ন করছে, "শেখ হাসিনা কথা বলবেন? এ বিষয়ে কিছু বলেন।" আমি তো আর বলতেছি না, জানতেছি না। কারণ আমি বিভিন্ন সোর্সে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম। আপনাকে যে জানাবো, সেটা কনফার্ম না হয়ে জানাবো কিভাবে? এই দ্বন্দ্বের মধ্যেও ছিলাম। এইজন্য আরকি। পরে আমি কনফার্ম হইছি, এর মধ্যে দেখি বাংলাদেশে একমাত্র বিডি নিউজই। তারা ইদানিং দেখা যাচ্ছে যে বিডি নিউজ এত কিছুর পরেও তারা কিন্তু এইসব খবর তারা প্রচার করছে। অন্যরা না করলেও বিডি নিউজ করছে। ডিটেইলই করে তারা, বিডি নিউজই করছে। তো বিডি নিউজ দেখে আমি নিশ্চিত হলাম যে আমার সোর্স গুলো আমাকে নিশ্চিত করছে। এরপরে শেয়ার করলাম। আমি মনে হয় আপনি আমারে জানাইলেন, আপনিও জানছেন। আমি তো আবার লাইভে ছিলাম। যাক, তো শেখ হাসিনার এই উপস্থিতি যেটা বলছিলাম আমি, যে ৫ তারিখ তাইলে ঠিক উল্টো চিত্রটা দেখা যাবে ৫ তারিখে। ৫ই আগস্ট ২০২৪ এর যে চিত্র আর ৫ই আগস্ট ২০২৬ এ সে চিত্রটা উল্টো দেখা যাবে। ঢাকার রাস্তায় উল্টো তো মানুষ অলরেডি উল্টো তো হ্যাঁ, এখন অলরেডি এখন এই জঙ্গিগুলো লুকায় থাকে। হ্যাঁ, মার অলরেডি খাইতেছে, সবাই। পিটানি খাইতেছে, প্রত্যেকটাই তো পিটানি খাইতেছে। হুম। তাহলে আপনি তা আর এবং কি? সেই দানবের পরিষদের কাউকে তো প্রকাশ্যে দেখাও যাচ্ছে না। হ্যাঁ? তারপরে আপনি দানব দেখেন পুলিশের অবস্থা। পুলিশ যে জরুরি, এই যে কিছুক্ষণ আগে আপনার কি বলে পুলিশের কি যেন ওটার নাম, অতিরিক্ত কমিশনার গোয়েন্দা হ্যাঁ, শফিকুল ইসলাম তো একদম অফিসিয়ালি ব্রিফিং করছে। ব্রিফিং করে একেবারে মানে ওনারা মনে হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো যুদ্ধ কেন শুরু হলো? যুদ্ধটা তো আপনারা শুরু করেছিলেন, একতরফা মারতেছিলেন। এখন আর একতরফা থাকবে না, এখন আর একতরফা থাকবে প্রতিরোধ না। প্রতিরোধ হবে। যাক, নিশ্চয়ই আমরা ৫ তারিখের আগে কালকে মাঠ তো পর্যায়ে সকল ইউনিটে, পুলিশ সদর দপ্তর অপারেশনস কন্ট্রোল রুম থেকে মাঠ পর্যায়ে সব ইউনিটে পাঠানো এক জরুরি বার্তায় পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা জোরদার পুলিশের জিনিসপত্র নিয়ে এখন পুলিশ তাদের জিনিসপত্র পাহারা দিবে। দেখছেন নির্দেশনাটা? আমি এটা হ্যাঁ, না হিসেবে পারলাম না। আবার পড়ি, মজার তো সাংঘাতিক মজা। মিডিয়া সেন্টারে শফিকুল ইসলাম বলছেন, ওরকম স্পেসিফিক কোনো তথ্য নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। সিনিয়র অফিসাররা নিয়মিত তদারক করেন, মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করি তারা যেন আরো সতর্ক থাকি, সেই জন্যই এই রিমাইন্ডারটা কি? পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল রুম থেকে মাঠ পর্যায়ে সবল ইউনিটে পাঠানো এক জরুরি বার্তায় পুলিশের ব্যবহৃত জিপ, দেখেন মানুষের গাড়ি টাড়ি না, কিন্তু পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা জোরদার করতে। মানুষের নিরাপত্তা পুলিশ দেবে না, পুলিশ নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, বার্তায় বলা হয় উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা এইসব যানবাহনকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে, তাই ডিউটির সময় যানবাহন থামালে নিরাপদ স্থানে রাখতে হবে, সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স ও অফিস প্রাঙ্গণে রাখা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নজরদারি, সন্দেহজনক ব্যক্তি এবং বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকতে হবে। শ্বাস ছেড়ে পুলিশ তো ভয় পেয়ে গেছে দেখি। এ কি? পুলিশ পুলিশ ভয়াবহ নিজের বাঁচাইতে আতঙ্কে এখন আছে। নিজেদের যান বাঁচানোর জন্য এখন বার্তা পাঠাইতেছে, পাবলিকের যান বাঁচানোর জন্য। তো তাই জঙ্গিদেরকে কে বাঁচাবে? আমার মনে হয় জঙ্গিদের ভয়েই পুলিশ আছে। যেহেতু দেখতেছি সাধারণ মানুষ আমাদের কিছু করবে না। জঙ্গিরাই তো আমাদেরকে শেষ করে ফেলবে। মাইরা-দাইরা সব অস্ত্র নিয়ে যাবে। এরকম মনে হচ্ছে। সাধারণ মানুষকে তো নিরাপত্তা দিবে কোত্থেকে? সুযোগই নাই। সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষকেই দিতে হবে, যে অবস্থা দাঁড়িয়েছে। বহুদিন পর ভাইয়ার অনুষ্ঠানে দর্শক, হ্যাঁ, না গতদিনও ছিল তো ইউজার কাটাল। গত কয়েকদিন ধরেই দর্শক ১,০০০ চালাইছে সাইফুল ভাইয়ের প্রোগ্রামে আজকে অনেকদিন পরে। আর গতকালকে না পরশুদিনই তো আমাদের আরেকটা প্রোগ্রামে। আর সাইফুল ভাইয়ের প্রোগ্রাম তো প্রতিদিন ৭,৮০০ হয়। ৬০০, ৭০০, ৮০০ রেগুলার হয়। আর আজকে অনেকদিন পর ১১৫০ চলে গেছে আরকি। এটা আপনাদের উপস্থিতির জন্য। আপনারা দেখেন বলে। যাক, যেটা বলছিলাম, অনেকে কমেন্ট করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে দেশের ষড়যন্ত্র চলছে। আজকে শুনলাম দুলু সাহেব বলছে আওয়ামী লীগ আসলে আমরা কেউ বাঁচতে পারবো না, সেটা নিয়ে একটু কিছু করেন। একটু কিছু বলেন সাইফুল ভাই। এবং না, স্বাস্থ্য ওরা আওয়ামী লীগে জয়েন করে ফেলতে পারে, অসুবিধার কি? বাঁচার কোন সমস্যা? এর আগেও তো তারা গত ১৫ বছর তো হ্যাঁ, তারা আওয়ামী লীগেই ছিল। আওয়ামী লীগের সাথেই ছিল, এখন আবার ব্যবসা আওয়ামী তো লীগের সাথে করছে। যাবে। টুকু ব্যবসা সাহেব করতে, দিব্যি ব্যবসা করছেন না? আর ভাই এখন ওনাদের ট্যাক্স রিটার্ন দেখেন, কারো কি আয় কমছে? প্রত্যেকের না। আয় কয়েকশো গুণ বাড়ছে, সবার হ্যাঁ, সম্পদের পরিমাণ বেড়ে গেছে। তাইলে ওনারা কিভাবে দলিত মথিত ছিল তো বুঝি না আমি। মোটেই না, মোটেই না। সবার ব্যবসা ছিল।
আমির খসরু মাহমুদ বলেন, মীর হেলাল, হ্যাঁ ওরা তো সমস্ত ট্যাক্স রিটার্নের সবকিছু ইয়াতে নির্বাচন কমিশন দিচ্ছে না, সেখানে তো সবার কয়েকশো গুণ বাড়ছে। তো এক এই একজন টাকা কোথেকে আসলো? টাকা 100 তো কোটি সব টাকার আওয়ামী মালিক লীগের আমলে বাড়ছে কামাই করছে। এরকম। যাক, তারপরে এই স্বাস্থ্যমন্ত্রী গতকালকে একটা পরশুদিন নাকি একটা প্রোগ্রামে বলতেছেন, কোথায় গেছিলেন, বলছেন কেউ কিন্তু বাঁচতে পারবে না, দেশে থাকতে পারবেন না কেউ, সুতরাং কাজ করেন। মানে একটা আতঙ্ক ভয়, যারা অপরাধ করছে তাদের মধ্যে একটা আতঙ্ক ভয় কাজ করতেছে। এটা খুবই ইয়ে আর কি, যে তারা আসলে অপরাধ করছে এটা বোঝা যাচ্ছে। নাজমা আক্তার বলছেন যে বঙ্গোপসাগর নয়, বুড়িগঙ্গার পানিতে ঝাঁপ দিয়ে সবাইকে পবিত্র হতে হবে। বুড়িগঙ্গার পানিটাই হচ্ছে সবাই পবিত্র হওয়ার জন্য উত্তম। আচ্ছা, বহু কমেন্টস আসছে, সব তো পড়তে পারবো না, দেখেছি আর একটা আলোচনা করতেই হবে, যেহেতু সাইফুল ভাইরে এই আলোচনাটা করি নাই, সাইফুল ভাইয়ের জন্য রাখছিলাম। হ্যাঁ, শেখ হাসিনা কি বিজয় মাসে আসবেন নাকি আরো আগে আসবেন? নাজমা, হ্যাঁ একটু সাইফুল ভাই বলছেন আরো আগে আসতে পারেন। হ্যাঁ, এটা ইয়া থেকে জানা যাচ্ছে যে উনি আরো আগেই ওনার এই ডেট। 500-600 মধ্যম আয়ের মানুষ সারাদিন কাজ করে 1000 টাকা খরচ। হায় হায়, কিচ্ছু করার নাই, একদম সত্য কথা। সাইফুল ভাই, ব্রিক্স সম্মেলনে মোদী সরকার কি শেখ হাসিনা, না শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবেন না, মোদী সরকার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবেন না তো, কারণ এটা সরকার ইয়ে প্রোগ্রাম তো, উনি তো আর এই মুহূর্তে ইয়ে নাই। আচ্ছা ভাই, সেটা বুঝতে পারছি, কিন্তু লোডশেডিং, আচ্ছা লোডশেডিং, অবশ্যই আমরা জয়ী হব। 2 গুণ বেশি বিল আসছে, কারেন্ট বিল, হ্যাঁ আমারও অনেক বিল আসছে, চিন্তার কোনো কারণ নেই। এই 2 বছর আমরা বাংলাদেশের মিডিয়া থেকে কোনো সত্য খবর পাই নাই। আমাদের চোখ এবং কান ছিল সাইফুল আমিন ভাইয়ের দিকে, তাই আশা করবো মাননীয় নেত্রী যেদিন আসবে সেই দিন সাইফুল আমিন ভাইও বাংলাদেশে আসবে। এটা আবার বেশি প্রত্যাশা করে ফেলছেন। সাইফুল ভাই আসবে, মানে নেত্রী যেদিন আসবেন এদিন যদি আগে আগে চলে আসেন তবে তো কঠিন, তো ডিসেম্বরে আসলে তো আপনি টিকিটের টাকা জোগাড় হইলেই আসবে, টিকিটের টাকাটা জোগাড় করতে হবে তোমার। টিকিটের টাকা জোগাড় হইলে চলে আসবে। বুঝা গেল না কি আমার ও তো কি থাকা মায়া। খাওয়ার কোনো খরচ নাই এরকম, আমার টিকিটের টাকা জোগাড় করে আমি আচ্ছা, দেখি। আবার অনেকে তো যদিও হুমকি দেয়, আজকে দেখলাম অনেকে হুমকি দিচ্ছে, আমি কোথায় থাকি অ্যাড্রেস চাচ্ছে আমার। বহুত হুমকিও পাই রে ভাই, ভালোবাসা যেরকম পাই হুমকিও একই রকম আসে। হুমকিও পাই। আমার অ্যাড্রেস চাইছে, আমি কোথায় থাকি তার, আমার আইসা নাকি কিছু একটা করবে এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোবিন্দ মিত্র লিখছেন, যদি শোকের মাস চলে তবুও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার ভিডিওতে নিজ চোখে দেখতে পেরে খুশিতে মনের আনন্দে এতিমদের এক বেলা খাওয়াবো। ভিডিওতে আসবেন কিনা অডিওতে আসবেন, কিন্তু অডিওতে আসলেও এটা রেকর্ডেড থাকবে না, সরাসরি অডিওতে থাকবেন। না, আর এটা আমি ভিডিও শিওর না, না, বলছেন আমি বলছি আর কি, ভার্চুয়াল যদিও ভার্চুয়াল ভার্চুয়ালি ভার্চুয়াল থাকবে, অ্যাপিয়ারেন্স, মানে লাইভ থাকবেন। লাইভ থাকবেন। তারপরে বিপুল ভাই 2000 টাকা করে ছিল, 2টা অ্যাকাউন্ট ব্যাংকের সবগুলো বন্ধ করে দিয়েছে, 6 মাস ধরে লেনদেন নেই বলে, তাহলে আমার টাকা শেষ। হ্যাঁ, লেনদেন না করলে তো শেষে দেবো আমার, আমি তো এখন তো ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, অনেক ব্যাংকই তো নাই হয়ে যাচ্ছে। হাতে ধরো কোরাল শাবল, পাকিস্তানিদের বেটি বাড়ি উচ্ছেদ করো। আচ্ছা, খুশি এন্টারপ্রাইজ, বাংলাদেশের টেলিভিশন গুলোর সঞ্চালক গুলো কি মেড ইন না মেড বাই? মেড ইন না মেড বাই? মেড বাই হইতে পারে, আচ্ছা মেড ইনও হইতে পারে, মেড ইন পাকিস্তান। আমি সাইফুল ভাইয়ের কাছে আগে কিছু প্রশ্ন, এখন যে বিএনপি এনসিপি মারামারি খেলা, এইগুলো কি নেত্রী আসবে সেজন্য কি কোনো খেলা? মানে বিএনপি এনসিপির যে মারামারির এই খেলা চলছে, এটা কি শেখ হাসিনা আসার খবরে এটা মারামারির কোনো খেলা নাই, এদেরকে পাবলিক পিটাইতেছে, এটা বিএনপি পিটাইতেছে না, পাবলিক পিটাইতেছে। হবিগঞ্জে তো পাবলিকই পিটাইছে, গোলাপগঞ্জে পাবলিক পিটাইছে, আম জনতা পিটাইছে, রাস্তার পাশের মানুষ পিটাইছে। গাড়ি কি রাস্তার পাশে জড়ো হইয়া ভাঙছে না তো, রাস্তার পাশে যাচ্ছে গাড়ি ডিল চুরি ভেঙে ফেলছে, এইরকম আর কি। যাক, তুমি আসবে বলে, আচ্ছা তারপরে কি বলে, এটা তো পড়লাম, অনেকগুলা পড়ছি, আরে অনেক হাজার হাজার আছে কমেন্টস, আমি এতগুলা পড়তে পারবো কিনা, শেষের দিকে একটু পড়বো না, সবই এই শেখ হাসিনা নিয়ে একটা তো বলে ফেলছি সব। আমি এই একটা বিষয়ে আলাপ তুলতেই চাই, সময় কমে আসছে, একটা বিষয় তুলতে চাই, যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো বিরাট একটা দুঃসাহসিক করছেন,
ওনার বক্তব্যে বুঝা গেল বাংলাদেশ তো খুব শক্তিশালী সমরাস্ত্রের দিক দিয়ে। হুতিদের হুতিয়ে দেওয়ার জন্য, মানে সরি, হুতিদের সোয়াই দেওয়ার জন্য তিনি সৌদি জোটে যুক্ত হচ্ছেন। তো এটা নাকি ইরানের বিরুদ্ধে যাচ্ছে না। হুতি কার? যে ইরানের বিরুদ্ধে যদি না যায়, হুতিটা কার? আপনি শেখ হাসিনা থেকে আজকে এই হুতিতে যাওয়া ঠিক হচ্ছে? আপনি যদি পারেন আপনার কোশ্চেন, পাবলিকের আচ্ছা ঠিক কোশ্চেন আছে, নেন। আচ্ছা ঠিক এসব আছে, হুত আচ্ছা ঠিক এটা আছে, হুত যাচ্ছি না। সব শেষে আপনি এক লাইন বলে দিন, তাইলে হবে। আমি প্রশ্ন কমেন্ট গুলা দেখি, ঠিক আছে? আমি এক লাইন এখন বলে দেই। এটা একটা রাম ছাগল। আমি তো এগুলোর রাম ছাগল ছাড়া আমার কিছু মনে নেই। এটা রাম এটা নিয়ে ছাগল আমরা উপদেষ্টা, আলোচনাই করি না বেসিক্যালি, রাম কিন্তু রাম ছাগল উপদেষ্টা। সে রাম ছাগল বলে যে ই হুতিদের হুতিদের দমানোর জন্য এটা করতেছে। আবার বলে যে ইরানের সাথে যোগাযোগ রাখতেছে। আপনি বলেন কত বাটপার! আসলে ইরানের সাথে মিথ্যা কথা বলতেছে না যে আপনি ইরান সাথে যোগাযোগ রাখতেছেন, ইরান বলবে আমার হুতিরে মারো। তুমি তারপর আবার বলছে এখানে কত কন্ট্রাডিকশন, মানে এদের মানে ক্লিয়ার মাইন্ড নেই। আমি জানি না কেন ক্লিয়ার না। গাঞ্জা গুঞ্জা খাই কিনা সন্দেহ আছে আমার কাছে। তরল টরল খেলে তো এরকম হওয়ার কথা না। গাঞ্জা টাঞ্জা খায় মনে হয়। লক হয়ে গেছে। লকটা কেমনে হয়েছে? বলে যে মক্কা এবং মদিনা মসজিদ। মক্কা কি মক্কা মসজিদ নামে কিছু আছে নাকি? ওনারা কি বলতেছে মক্কা মসজিদ মদিনা মসজিদের রক্ষক হলো সৌদি আরব। এই জন্য তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। আবার বলে কি সৌদি আরবের সাথে আমাদের শুধু হজ এইটা সেটার সাথে সম্পর্ক না। একবার বলে মক্কা মসজিদ আর মদিনা মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের সাথে আমার সম্পর্ক। আবার বলে না সৌদি আরবের সাথে আমাদের শুধুমাত্র হজ অমুক টমুক এইসব ধর্মীয় এইসব বিষয়ে আমাদের সম্পর্ক। এটা সার্বিক একটা কৌশলগত সম্পর্ক। মানে মনে হয় যে লক হয়ে আছে। এবং এটা একমাত্র গাঁজায় লক করতে পারে। আর অন্য কিছু তো গাঁজায়ও তো লক হয় না। গাঁজা একটু আকাশে উড়ে। গাঁজা তো, গাঁজা আকাশ মানে আমার নির্দিষ্ট ধারণা ইয়ে থাকলে আমার গাঁজা ধারণা লক করে না। ট্যাবলেট খায়। মানে ট্যাবলেট খায় লক হয়ে যায়। ওই যে এই আছে না ট্যাবলেট। হইতে পারে। যাক, আমরা আবার যাই। নিজামুদ্দিন আউলিয়ার মাজারেও যাবেন। কারণ ওটা ওনার প্রিয় একটা দরগা। হাবিবুর রহমান লিখছেন। উনি দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারেও যাবেন। আচ্ছা। তারপরে এটা তো আর জানা গেছে না, যাইতে পারেন, বিচিত্র না। বিপুল এবার তো ৩২ নাই, তাহলে জঙ্গিরা এবার হাসিনার বক্তব্য শুনে কি ভাঙবে? আপনার মনে আছে শেখ হাসিনা অডিও বক্তব্য দিবেন এবং ওই দিনই ৩২ ভাঙছে, এবং এই ওই যে বাচ্চা উপদেষ্টা সে বলছে উৎসব হবে, হ্যাঁ, আর বাকিরা তো গিয়ে এটা ভাঙছে বললো যে নিয়ে। এবং দুঃখজনক হইলো আমরা সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা, ওনার ছেলে ইশরাক এই অ্যারেঞ্জ করছে নিয়ে, কি বলে এখনকার প্রতিমন্ত্রী, এই যে ইয়েটা, এই বিল্ডিং ভাঙ্গার যে ইয়েটা কি বলে, এটা কি বলে, এই এক্সকেভেটর এক্সকেভেটর উনিই তো অ্যারেঞ্জ করেছেন। এটা হলো দুঃখজনক। আর বর্তমান পুলিশ বাহিনীতে জঙ্গিরা তো ঢুকেছে শুনছি, সংখ্যায় কেমন হবে? মারিও অনেক ৪,০০০ নতুন রিক্রুট হয়েছে যাদের ট্রেনিং হয় নাই। ৭০ জন এএসপি জয়েন করছে যাদের ট্রেনিং হয়নি। এরা কারা? ট্রেনিং হয়নি। আপনি ট্রেনিং খোঁজ নেন। স্যার এসপি হয়ে গেল। এএসপি, হ্যাঁ, ৪,০০০ নিয়োগ হয়েছে এই পর্যন্ত। ৪,০০০ নিয়োগ হয়েছে যাদের কোনো ট্রেনিং হয় না। এএসআই পদ, কনস্টেবল পদে ৪,০০০ নিয়োগ হয়েছে। দেশের ৭০% মানুষ শেখ হাসিনার পক্ষে আকাশপথ দিয়ে না এসে বেনাপুল সীমান্ত দিয়ে আসলে ইতিহাস হবে, আকবর হোসেন লিখছেন। আর জাহিদ হাসান, নেত্রী যদি ভার্চুয়ালি আসেন এবং তার মুখখানি আওয়ামী লীগ তথা বাংলাদেশের জনগণ দেখতে পায়, তাহলে দেশের মানুষ কি পরিমাণ উজ্জীবিত হবে সেটা কল্পনাও করতে পারছি না। এটা লিখছেন জাহিদ হুসাইন। তারপরে মেহেদী হাসান লিখছেন, সাইফুল ভাই, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কোন দলের বিরুদ্ধে যুদ্ধ হবে না। আগে যুদ্ধটা বাংলাদেশের একটা দেশদ্রোহী বাহিনীর সাথে। এই বাহিনী মুক্তিযুদ্ধের পক্ষের কাছে আসার পর তারপর ধরবো জামাত শিবির, এনসিপি, এবি পার্টি। আচ্ছা, তারপরে বাংলাদেশের পরিচালনা করার জন্য বর্তমান সময়ে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব এখনো সৃষ্টি হয়নি, তা এখন প্রমাণিত। আচ্ছা, এবার রাজাকার নির্মূল করাই হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। রাজশাহী ইউনিভার্সিটিতে কত বড় দুঃসাহস! রাজশাহী ইউনিভার্সিটি রাজাকারদের, ওই যে ঢাকা ইউনিভার্সিটির ইয়ে করছিল না পরে, এই যে বুলবুল নজরুল বলছেন কাবা শরীফ ও মসজিদে নব্বী। আর ওই বেটা বলছে কি জানেন? মক্কা মসজিদ মদিনা মসজিদ। আবার বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রথম পত্রিকা প্রথম আলো ইহা ছাপিয়েছে। তারাও একটু সংশোধন করতে পারতো। তারাও ভাবছে যেহেতু যেহেতু বলছে এই যে রিপোর্টার লিখছে সে ভাবছে এই নিচেই তো বলছে এটা ঠিক আছে।
সেটাই তো বলতেছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, তাও পররাষ্ট্র উপদেষ্টা। এটা চারটিখানি কথা না। হ্যাঁ, অদ্ভুত। আমি আসে মিনিমাম চেক করলেই তো পারে মক্কা মসজিদ নামে কিছু আছে কিনা, মদিনা মসজিদ নামে কিছু আছে মসজিদে কিনা। নববী আর মসজিদে কি জানি এই যে আরেকটা। বুলবুল হ্যাঁ, নজরুল বলে মসজিদ নববীর। মসজিদে নববী। এটা তো যে কেউ জানে। না বাংলাদেশের আমি জানতাম না, কিন্তু আমি একটা জিনিস জানি, আমি কোন মসজিদ সেটা আমি জানি না, যেহেতু আমি এই হজ করি নাই বা এগুলো আমি জানি না কোন মসজিদ, কিন্তু আমি একটুকু নিশ্চিত ছিলাম যে মক্কা মসজিদ নামে কিছু নাম আমি শুনি নাই, কিছু নাই। মদিনা নাম আমি কোনদিন শুনি নাই। আমি জীবনে রাইট। এত আমরা আমরা পড়তে হয়েছে না, এগুলো তো লেখাপড়া করতে হয়েছিল তাই না, যে লেখাপড়া বিভিন্ন সময় তো আমরা ইয়ে ইতিহাস পড়তে গিয়ে হজরতের মক্কা বিজয় অমুক বিজয় এগুলো আমরা পড়ি নাই, পড়ছি তো। হ্যাঁ, সেগুলো তো পড়ছি। তারপরে একজন তো বলছেন টাকলাকে পিটাবো, তাতে মমতাময়ী মার কত শুনবো না। হ্যাঁ, পিটাপিটি পরে করি না, আগে আসছি দেখেন নাকি এদের পাবেন কিনা, এটা হলো বড় বিষয় আগে। এরা অনেকেই নাকি এই যে কুত্তার কাফি নাকি একটা আছে না নাম, কুত্তা কাফি নাকি নাম, ও নাকি দেশ ছাড়ছে। এরা অনেকেই দেশ ছাড়ার জন্য তো এই যে হবিগঞ্জে যে এনসিপি ওয়ালারা মাইর খাইলো জনগণের হাতে, ওই পুলিশ মারা মাহাদি তো ছিল না, ওরে নাকি খুঁজেই কেউ পায় না খুঁজিয়া, এত আত্মগোপন করছে, মানে পালানোর চেষ্টা করতেছে, যদ্দূর আমি খবর পাইছি হবিগঞ্জ থেকে। আচ্ছা, না নাজমা আক্তার, এটা আমরা বলতেছি না, এটা সময় বলে দিবে। মনির হোসেন, ভিডিও কলে না অডিও কলে কথা বলবে নেত্রী, প্রশ্ন করছেন উনি। অডিও কলে তো আগেও কথা বলছে, এখনো কি অডিও কলেই কথা বলবে, মনির হোসেন প্রশ্ন করছেন। তারপর তৃণমূল বিএনপির অনেক লোক তারেক রহমান সরকারি থাকতে পারবে না, এটা বলতেছে। এখনো বেসরকারি যদি না থাকে, সরকারি যদি না থাকে জামাতে থাকতে পারবে না, সরকার না থাকলে নাকি জামাতে থাকতে পারবে না। আচ্ছা, আর আরো অনেকে একাধিকবার লিখছেন তো, সৌদি আরবও এদের নেবে না, এরা অসভ্য ইতর, ভাষা শুনলে বমি আসে। এই যে এদেরকে সৌদি আরবে নিবে না, যে বাংলাদেশের যে জঙ্গিরা আছে। আচ্ছা, আর আজকের আলোচনায় বেশি সময় করবেন সাইফুল স্যার। লাইভ অনেক ছাত্রলীগের নেতা কর্মী আজকে দেখছে, আমাদের একটা গ্রুপ আছে, সেই জায়গায় শেয়ার দিচ্ছে সবাই। আচ্ছা, অরূপ ভট্টাচার্য, থ্যাংক ইউ অরূপ ভট্টাচার্য। সাইফুল ভাই, অনেক হয়েছে, ঘরের ভিতরে বিষাক্ত সাপ রেখে আর ঘুমানো যাবে না। হ্যাঁ, সাপ মেরে ফেলবো ইনশাল্লাহ, এটাই বাস্তব কথা। সলিড খান, সলিড, থ্যাংক ইউ। সলিড ইদানিং রেগুলার দেখতেছে প্রোগ্রামটা। আখতারুজ্জামান লিখছেন, শেখ হাসিনার ডিসেম্বরে আসার ঘোষণা দেওয়াতে জুলাই সন্ত্রাসীদের অর্সেলাইন খাওয়া লাগতেছে, আর ভিডিও লাইভে আসলে কি হবে আল্লাহই জানে। আচ্ছা, হাদির জানাজায় গিয়েছে এমন অনেকেই অলরেডি চুপ হয়ে গিয়েছে, হাদি টফিকে কোনো কথাই বলে না, তাই নাকি? মারিয়া বাদ লিখছেন, হাদির জানাজায় যারা গেছে এরা নাকি চুপচাপ বসে আছে, হাদির বিষয়ে তারা কোনো কথা বলে না। কে বলবে? হাদির বোন বলবে, হাদির বোন তো হাদির ভাষায় কথা বলে। এত জঘন্য মহিলা হয়ে, খুব জঘন্য মহিলা। আচ্ছা, তাদের ইয়াকে যে ওই যে জুম্মা টুম্মা গুলারে তো দৌড়াই দিছে ওরা, ওই প্রতিষ্ঠান থেকে এদের ভাগিয়ে দিয়েছে, হ্যাঁ ভাগাই দিয়া হাদির বোন ওটা দখল করছে। কল করছে, হ্যাঁ। জুমা, তারপর একটা যাবেন না কাবের একটা আছে, এরও বিদায় করে দিছে। একজন ইউনুসের বিচার দেখে যেতে চাই, লুৎফুন নাহার লিখছেন, একজন ইউনুসের বিচার দেখে যেতে চাই। বঙ্গোপসাগরে পানি ঢাকায় চলে আসতে পারে 5 আগস্ট, ধানমন্ডি 32। আনিসুর রহমান লিখছেন, হাদির চেয়ে বিএনপি ভালো কোনো বিবেচনায়, সারা বাংলাদেশে যত নির্যাতন, হত্যা, বাড়ি ভাঙ্গা, তার 98% করেছে বিএনপি। ভালো কোন বিবেচনা, এটা তো আমরা বলিনি, ভালো তো বলি নাই, আমরা বলছি বিএনপি পুত পবিত্র হওয়া দরকার, যারা হাদির জানাজায় গেছিল। গোসল করা উচিত তাদের। হ্যাঁ, আচ্ছা, এটা তো আগে পড়ছি। ও ইয়া, পাগল হয়ে গেলে মানুষ কি করে সেটা ওই দিন আমি দেখছি, আমি বসে বসে দেখছি, আহা, মানে রাজনীতির জন্য, ক্ষমতার জন্য মানুষ কি কত পরিমাণ নিচে নামতে পারে। আপনি কি মনে হয় না সালাউদ্দিন জানতো না, বা মির্জা ফখরুল জানতো না, বা আওয়ামী লীগ বিএনপির যে নেতারা ওখানে গেছে তারা জানতো না যে হাদি কি জিনিস, তার সবাই মুখের জানতো। ভাষা কি, কেমনে গেল ওর 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 জানা যায়। এই মানুষগুলো কি কোন বিবেকে গেল এই মানুষগুলি। আমরা কেন, আমরা এরকম কেন, আমি এই কথার উত্তর আমি কোথাও বলবো না। আমরা কেন এরকম মানুষ যে আমরা খারাপকে ভালো মনে করে দৌড়াইতে থাকি। শেখ হাসিনা দেশে ফিরলে দেশে অর্ধেক খালি হয়ে যাবে, তাই নাকি? অর্ধেক লোক তো তারা না,
তারা হলো 30%, 25 রেজিম চেঞ্জ করে শেখ হাসিনার গভর্নমেন্ট ফেলে দিয়ে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা কেওস সৃষ্টি করেছো, এটা আমাদের জন্য খুব বিপজ্জনক। ইন্ডিয়া ক্যানট টার্ন ইটস গেজ অ্যাওয়ে ফ্রম দিস। এবং এটাকে কেন্দ্র করে যে এখানে প্রবলেমগুলি হচ্ছে, এগুলি নিয়ে আমরা আর মানে ওই হিন্দিতে বলে আনদেখা নেই কর सकते, মানে আমরা না দেখার ভান করতে পারি না। সিরিয়াস এখানে যেভাবে ইসলামিক র্যাডিক্যালিজম ইত্যাদি গ্রো করছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমেরিকানদের মাথায় এটা ঢুকেছে যে আমরা ইউনুসকে বসালাম, তারপরে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, তারেক সাহেবের সরকার বসলো, অথচ সে চীনে গেল এবং চীন এখানে করিডোর করতে চাইছে। এবং এই ব্যাপারে আমেরিকানরা মানে খুবই ক্ষিপ্ত বলে আমার কাছে খবর। এটা বোঝা যাচ্ছে যে খলিল সাহেব যে পররাষ্ট্রমন্ত্রী, তার ওই যে রেফারেন্সটা তুমি দিলে তার প্রেস কর, না কিছুই আলাপ নেই, সবই গুজব। ইজ আ লায়ার, ইজ আ ড্যাম লায়ার। মানে রাখাইন করিডোরের কথা গুটেরাস বলে গেছে, ইটস অল অন মিডিয়া। আর আমেরিকানরা এটা বিভিন্ন সময় বলে গেছে, ওদের অ্যাডমিরাল লাবাউচার এসছিলেন, ডোনাল্ড লু এসছিলেন, এই জিনিসগুলি বলে গেছে। এটা শেখ হাসিনা শুধু না, এটা আরো অন্য সূত্রে আমরা জানি। আর এটা সব থেকে বড় প্রমাণ তো হচ্ছে যে আমেরিকানরা যদি রাখাইন করিডোরের কথাই না বলে থাকে, তাহলে হঠাৎ করে ওয়াকার সাহেব সেই সময় ব্লাডি করিডোর বলে চেঁচামেচি করলেন কেন? সো খলিল, আই এম সরি টু সে, হি ইজ আ চিপ গাই। আই থট ইজ সাম কাইন্ড অফ এ ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড, সস্তার ধরনের লোক যে বললো এ সব আপনাদের গুজব, সব গুজব। আর বাংলাদেশের তো প্রেস, ওখানে কিছু করার ক্ষমতাও নেই, কিছু করলে আবার মব টব হয়ে যাবে, বাড়িতে আক্রমণ হয়ে যাবে, এই জন্য ওনাকে কেউ কিছু লায়ার কিছুই আলোচনা হয়নি। আর হুমায়ুন কবির তো মানে একটা ফ্যা করে 32 কবাটি বাহির করিয়া উনি হাসিতে সবসময় উনি প্রসন্ন, উনি হ্যাঁ করছেন। যে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে করিডোর নিয়ে আলোচনা নেই, চীনে গিয়ে এইটা আলোচনা নেই, ওটা আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে? বাংলাদেশের চমচম খেতে আমেরিকানরা ভালোবাসে কিনা এটা আলোচনা হয়েছে। হি থিঙ্ক উই আর অল ফুলস। তো এখানে একটা কথা, যে এমন কিছু খলিল সাহেবকে চাবি দিয়েছে এক কথায় এই সার্জিও গোর, হ্যাঁ, আর চাকর বাকররা তো ধমক খেলে আর কি করবে, গিরগির করতে পারে, বা তাদের থেকে যারা আরেকটু নিচে আছে তাদের ওপরে রাগটা দেখাতে পারে। তো খলিল সাহেব আমেরিকানদের চাকর, ওনাকে চাবি দিয়েছে। এখন উনি আর কিছু না পেয়ে বাংলাদেশের যারা সাংবাদিক তাদেরকে, হ্যাঁ এটা ঠিক না, আপনারা গুজব শুনেন, সবই গুজব। সত্যি কোনটা ভাই তোমার? তো এই জায়গাতে আমি একটা কথা আমি জানি, খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, 3টে জিনিস হয়েছে। এক নম্বর হচ্ছে যে সার্জিও গোর ট্রাম্পের বাড়ি, ট্রাম্পের কাছের লোক, বিশেষ দূত, সে দিল্লিতে চাইলে ইন্ডিয়ার সাথে কোন রকম আলোচনা করতে হলে সে তো ফোন করে জয়শঙ্করের অফিসে ঢুকে যায়, আমি যতটুকু জানি 2 ঘন্টার মধ্যে মোদির অ্যাপয়েন্টমেন্ট পায়। Why should he meet Dinesh Trivedi of all places in Dhaka? This is a signal. ওখানে 1.5 ঘন্টা ধরে বসে আলোচনা, কি আলোচনা করেছে আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার রেজাল্টটা কি সেটা আমি মোটামুটি জানি। কারণ দীনেশ ত্রিবেদী ওখানে আলোচনা করার পর উনি দিল্লি গেছেন। একদিকে দেখো দিল্লিতে ফিরেছেন দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে বাংলাদেশে কথাবার্তা বলে, আরেকদিকে আমাদের বিদেশ সচিব, ইন্ডিয়ার বিদেশ সচিব বিক্রম মিশ্রি চায়নাতে নানা রকম আলোচনা করে এই দেশে ফিরেছেন। আর চীন এই প্রথম বহু যুগে, আমি বলতে পারি গত 10-15 বছরে তো নাই, কারণ চীনের সাথে জবের থেকে এই লাদাখ টাদাখ নিয়ে গোলমাল হচ্ছে। তার আগেও আমি বিবিসিতে থাকতে আমার যতটুকু মনে পড়ে 2005-06-তে একবার বোধহয় হয়েছিল। মানে কোনো ভারতীয় রাষ্ট্রদূত বেইজিং এ অবস্থান করছেন, তাকে তিব্বতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিক্রম দোরাইস্বামী যে একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমাদের, তারপরে ইংল্যান্ডে, উনি এখন চীনের রাষ্ট্রদূত। এবং এক বিক্রম মিশ্রি বিদেশ সচিব, আরেক বিক্রম দোরাইস্বামী, মানে এই 2 বিক্রমের বিক্রমে চীনারা মোটামুটি এখন আমাদের লাইনে। চীনারা যেটা করেছে খুব তাৎপর্যপূর্ণ, এবং দিস এ সিগন্যাল। চাইনিজরা কিন্তু খুব সিগন্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। আসলে ওদের যা ভাষা কারো পক্ষে তো শেখাটা খুব ডিফিকাল্ট, 10,000 ক্যারেক্টার শিখতে। তাই জন্য ওরা সিগন্যালে কথাবার্তা খুব ভালো বলতে শিখেছে, সো দ্যাট দে ক্যান গেট দেয়ার পয়েন্ট অফ ভিউ অ্যাক্রস। তো সিগন্যালটা কি?
সিগন্যালটা হচ্ছে যে হিন্দু তীর্থযাত্রীদের যে তিব্বতে যে পবিত্র মানস সরোবর সেখানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে চীন। বহুকাল পরে এটা হয়েছে, লাদাখে গন্ডগোলের পরে এই প্রথম। 2 নম্বর হচ্ছে বর্ডার ট্রেড, চীনের সাথে ভারতের যে বিভিন্ন পয়েন্টগুলো, নাথুলা, লিপুকলে, এইসব জায়গাতে চীনের সাথে দীর্ঘ সীমান্ত, সেখানে আবার নতুন করে শুরু হচ্ছে। এখন বিক্রম দোরাইস্বামী অ্যাপারেন্টলি তিব্বত যাচ্ছে, এই 50-55 জন ভারতীয় তীর্থযাত্রী আসবে, তাদের জন্য ব্যবস্থাপনা তদারকি করতে। কামন, আই ডোন্ট বাই দিস। হ্যাঁ, একটা রাষ্ট্রদূতকে এই কাজে, হ্যাঁ, অ্যাম্বাসেডার হ্যাজ টু গো, 40-50 জনের ব্যাপারে একটা কি বলবো, একটা ফার্স্ট সেক্রেটারি মোর দেন এনাফ। আর এগুলি তো সীমান্তবর্তী অঞ্চলে আমাদের লোকজনের সাথে চীনাদের কথাবার্তা হবে। চীন আর ভারত তার মানে পরিষ্কারভাবেই বোঝাতে চাইছে যে মানে সীমান্তে তাদের কোনো কোনো জায়গায় সমস্যা আছে বটে, কিন্তু সম্পর্কটা এতটাই মৈত্রীর হয়ে উঠেছে যে এমনকি তিব্বতের মতো স্পর্শকাতর জায়গার যে সীমান্ত, সেখানেও ভারতীয়দের অবাধ প্রবেশাধিকারের একটা ব্যবস্থা তারা করে নিয়েছে। এবং ভারত এই যে তৈরি, মানে এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছে এমন একটা স্পর্শকাতর সময়ও, যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত সকলকেই এক পথে মনে হচ্ছে, তাদের মধ্যে একটা মৈত্রী হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য কি বার্তা, বাংলাদেশকে সেখানে কি বার্তা দেয়, বাংলাদেশের কাছে এদের প্রত্যাশা কি? চীন তো চাইবে তাদের প্রজেক্ট গুলো চলুক, আর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত চাইবে তিস্তা না হোক, করিডোর না হোক। না না, তিস্তা না হোক না, তিস্তা যেটা হচ্ছে এটা নিয়ে ভারতের একটাই যে ওখানে চাইনিজ ইঞ্জিনিয়ারদের কাভারে যদি কোনো ইন্টেলিজেন্সের লোক থাকে, নাহলে তিস্তাতে ডাউনস্ট্রিমে বাংলাদেশ তার দেশের ভেতরে পানির যাতে বেশি সুরাহা হয়, ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদি করবে, এটা নিয়ে ভারতের পার্সে প্রজেক্টটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু ওই ওখানে মানে ইটস ক্লোজ টু চিকেন নেক, ওইসব কারণে কি এটা এমন কিছু বিরাট ব্যাপার নয়। শোনো, এখানে 3টে ব্যাপার ভারতের ক্লিয়ার প্রত্যাশা। হ্যাঁ, এবং ভারত এই মর্মে কাজ করে যাচ্ছে। এবং ভারত এখানে একটা জিনিস, মানে প্রথম কথা হচ্ছে যে চীন এখানে করিডোর করতে চাইছে, মার্কিনরা আবার তার পাল্টা এখানে রাখাইন করিডোর। এখন বলা হচ্ছে যে ইরানের সাথে যদি যুদ্ধের অবস্থাটা আরো খারাপের দিকে যায়, তাহলে বাংলাদেশের লজিস্টিক্স বেস ফেস। ভারত একটা জিনিস সবসময় চায় না, কোনোদিন চায় না এটা। যখন রাশিয়ানরা আফগানিস্তানে ঢুকেছিল, তখনও ইন্দিরা গান্ধী ব্রেজনেভকে বলেছিল যে এত এগুলি করার দরকার নেই, যে একটা সুপার পাওয়ার রাইভালরি একেবারে তার দোরগোড়ায় এসে হাজির হবে, এটা ভারত চায় না। এটা অনেকটা মানে খুব বড় বড় গুন্ডা পান্ডারা এই পাড়াতে এসে, যারা পাড়ার দাদা আর কি, এখানে এসে গোলমাল করলে এই পাড়ার দাদারা খুব নার্ভাস হয়ে যায়, মানে অনেকটা এরকম ব্যাপার। ভারত এটা চায় না যে একসময় যেরকম সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত আমেরিকান রাইভালরি ওখানে এসছে, তার কুফল আমরা দেখেছি। হ্যাঁ, আফগান জিহাদের নামে পাকিস্তানিরা ওই সুযোগে কাশ্মীরের জিহাদটাকেও তুলেছে অনেক জায়গায় ভারতের সহ। তো এখানে এখন একদিকে চীন মায়ানমারের করিডোর, এখান থেকে বাংলাদেশে করিডোর ঢোকাবে, এটাকে আটকাবার জন্য আমেরিকানরা এখানে পাল্টা করবে, গোলমাল পাকাবে। এটা ভারত চায় না। ভারত চায় না, কারণ ভারতের কথা হচ্ছে চীন যেসব প্রজেক্ট করছে করুক। চীন যে প্রজেক্ট করছে, ওয়াই করিডোর, করিডোর বলা মানেই হচ্ছে যে এখানে মানে এমনিতেই চীনা কোনো লোক বা কোনো ইঞ্জিনিয়ার বা কেউ কোম্পানির লোক যদি মায়ানমারের থেকে ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকতে চায়, ওই বর্ডার দিয়ে ঢুকতেই পারে। করিডোর মানে এটার একটা অন্য কনোটেশন চলে আসে, এবং খানিকটা মিলিটারি কনোটেশন চলে আসে। সেটা আমেরিকানরাই, খলিলরাই, রজার খলিল যতই এটাকে প্লে ডাউন করুক, আমেরিকানদের যখন রাখাইন করিডোর তারা চেয়েছিল, যেটাকে ওয়াকার সাহেব ব্লাডি করিডোর বলে গালাগাল করেছিল, দেয়ার ওয়াজ এ মিলিটারি কনোটেশন টু ইট। তো এখানে মিলিটারি কনোটেশনটা কি? আমেরিকানরা চাইছে এই করিডোর ব্যবহার করে মায়ানমারে সিভিল ওয়ারে গেরিলা গোষ্ঠীগুলিকে সাহায্য করা, যাতে করে ওখানে চীন বিপদে পড়ে, এবং চীনের অত্যন্ত অনুগত মায়ানমারের জুনটা বা মিলিটারি তারা প্যাচে পড়ে। আর এটা অবভিয়াসলি চীন কাউন্টার করতে চাইছে, ওই জায়গা দিয়ে করিডোর ঢুকে যাতে আমেরিকানদের ঢোকার রাস্তাটা বন্ধ হয়। এখন এই চীন আর আমেরিকার টানাপোড়েন, এই টাগ অফ ওয়ারে এই পুরো অঞ্চলটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
এটা মোটামুটি চাইনিজদেরও ইন্ডিয়ানরা বুঝিয়েছে, আমেরিকানদেরও, যে ওয়ান ইরান ইজ ব্যাড এনাফ। পুরো এশিয়া না পুরো পৃথিবীর জন্য একটা ম্যাসিভ ক্রাইসিস, এনার্জি থেকে শুরু করে সব দিক থেকে। তো ওয়ান ইরান ইজ ব্যাড এনাফ। আরেকটা ফ্ল্যাশ পয়েন্ট এই মায়ানমার, বাংলাদেশ এই অঞ্চলে, প্লিজ ডোন্ট ডু ইট। এটা আমাদের তীব্র আপত্তি আছে। তোমাদের যে নর্মাল ডিপ্লোম্যাটিক ব্যাপার ট্যাপার, নর্মাল রিলেশনশিপ, এগুলি করো, এগুলি কোনো ব্যাপার না। কিন্তু এখানে এই করিডোর ডিপ্লোমেসিটা বন্ধ করো। কেন এই করিডোর নিয়ে টানাপোড়েন করতে গেলে তোমাকে আটকাতে ও আসবে, ওকে আটকাতে তুমি যাবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সার্জিও গোরের সফরে কি বার্তা থাকতে পারে বলে আপনারা শুনছেন, জানছেন বা ধারণা করছেন? আপনার বিশ্লেষণ কি বলে? মানে এই যে দীনেশ ত্রিবেদীর দিল্লি চলে গেলেন আবার সার্জিও গোরের সঙ্গে বৈঠকে, সেটাও আপনি উল্লেখ করলেন, সেটাই বা কিসের ইঙ্গিত? না, সার্জিও গোরের সাথে বৈঠক করার পরে দীনেশ ত্রিবেদী ফিরে গিয়ে উনি ক্যাবিনেট কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা আমাদের পার্লামেন্টারি কমিটি আছে, হ্যাঁ ক্যাবিনেট কমিটি, যেটা দিস নট দ্য পার্লামেন্টারি কমিটি, যার হেড হচ্ছে শশী থারুর, এটা হচ্ছে ক্যাবিনেট কমিটি, যার সদস্য মোদি, অমিত শাহ, ফরেন মিনিস্টার জয়শঙ্কর, নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। হ্যাঁ, এখন বোধহয় ট্রেড মিনিস্টার পীযূষ গোয়েলও আছে এর মধ্যে। যাই হোক, তো এদেরকে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে কি ওনার মিটিং হয়েছে এটা ব্রিফিং করেছে। এবং এই ব্রিফিং এর পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে মোদি সাহেবের কথাতেই শেখ হাসিনাকে গিয়েও উনি ব্রিফ করেছেন দীনেশ ত্রিবেদী। হ্যাঁ, তো এই মোদিদের ব্রিফ করার পরে মোদি নাকি ওনাকে বলছে বাহিনজি কবি। হ্যাঁ, কারণ একটা জিনিস মোদি প্রথম থেকেই আমাদের সব অফিসারদের ক্ষেত্রে এটা বলা আছে, অজিত ডোভালের ক্ষেত্রেও বলা আছে, এদের ক্ষেত্রেও, যে বহিনজি কো পিকচার মে রাখিয়ে, মানে বহিনজি শুড বি ইন দ্য পিকচার, এনিথিং অ্যাবাউট বাংলাদেশ শি শুড বি কেপ্ট ইন দ্য পিকচার, নাথিং হ্যাপেন্স বিহাইন্ড হার ব্যাক। প্রধানমন্ত্রীর একটা ক্লিয়ার নির্দেশ আছে যে যে কোনো ব্যাপারই বাংলাদেশ সম্পর্কিত হলে, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছে, উনি আমাদের অতিথি, এবং বাংলাদেশের কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হলে বা কোনো ডিসিশন আমরা নিলে, আমরা ওনাকে কনফিডেন্সে নিয়ে ওনাকে জানিয়ে পুরো ব্যাপারটা করতে হবে এবং ওনার মতামতটা শুনতে হবে। এখানে যারা বলে কিছু ব্লগার আছে না যে ইন্ডিয়ার কথায় শেখ হাসিনা ওঠে, ওঠে, একদমই তাই না। শেখ হাসিনা পরিষ্কার, মানে উনি এইসব ব্যাপারে মানে ভেরি পেট্রিয়টিক এবং খুবই দেশপ্রেমিক, এবং উনি ওই এই ব্যাপারে উনি খুব পার্টিকুলার যে আমার দেশের ব্যাপারে আমাকে, এটা ইন্ডিয়ানরা খুব রেসপেক্ট করে যে বহিনজি কথাই, এবং শেখ হাসিনাকে জানিয়ে ব্যাপারটা। তো এই জন্য দীনেশ ত্রিবেদী ওনাকে গিয়ে ব্রিফিং করেছে, করে আজকে দীনেশ ত্রিবেদী ঢাকায় ফিরে গেছে। এখন এখানে রজার ফলিলরা যতই ভুলভাল কথা বলুক, হ্যাঁ, এখানে দুটো ব্যাপার নিয়ে ইয়ে হয়েছে। একটা ব্যাপার পরিষ্কার ভাবে আমেরিকানদের ইন্ডিয়া জানিয়েছে যে তোমরা হয়তো ওই রাষ্ট্রপতির ওইখানে ইউনুস আমরা মানবো না। We have serious problem with Yunus. You may love Yunus, you may be very fond of Yunus, but we have serious problem with Yunus. Sorry. এবং এটা যদি হয় তো ঠিক আছে, ওখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইত্যাদি। অর্থাৎ ইন্ডিয়া পরিষ্কারই এই জায়গাতে ইউনুস না, তাহলে বিএনপি নিজের লোক কাউকে দাঁড় করাবে, ইন্ডিয়া তাকে ব্যাক করবে, যাকে বিএনপি করে। বিএনপি হয়তো নিজেদের কোনো সিনিয়র লিডার। এটা একটা ব্যাপার। কেন ইউনুস এই জায়গাটাতে আবার তালগোল পাকাবে, গোলমাল পাকাবে, আরো বেশি গন্ডগোল হবে। এবং এই যে স্টেবিলিটির কথা ইন্ডিয়ানরা সামনে আনতে চাইছে, যে দেশে স্টেবিলিটি ফিরে আসুক, একটা ইলেকটেড গভর্নমেন্ট স্টেবল হোক, একটা নর্মাল ডেমোক্রেসি ফিরে আসুক সেখানে, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা উঠুক, এইটা মানে ইন্ডিয়া এইটার জন্য এটা সার্জিও গোরকেও বলা হয়েছে, মার্কো রুবিওকেও বলা হয়েছে, আমেরিকানদের সাথে যে স্তরে, যে ভাই আজকে ইন্ডিয়াতে কংগ্রেস যদি ব্যান হয়ে যায় তো ইন্ডিয়াতে ডেমোক্রেসি থাকবে? তো আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুর এই নেজামত খেলাফত টাইপের পার্টি না, ইটস এ মেজর পার্টি, ইটস দি বিগেস্ট পার্টি। ব্যানটা তুলতে হবে, তারপরে বিচার আচার যা হয় হবে, সেটা হচ্ছে and there should be a proper rule of law অনুযায়ী বিচার টিচার হবে, যা খুশি তাই সেটা না। তো এইটা কেন? এটা বাংলাদেশের স্টেবিলিটি ফিরিয়ে আনার জন্য একটা নর্মাল ডেমোক্রেটিক প্র্যাকটিস এখানে দরকার। যে কথা মায়ানমারকেও আমরা বলেছি, কি চায়নার টিবেটের ক্ষেত্রে আমাদের কিন্তু পজিশন এখানে কনসিস্টেন্ট, যে ইউ ডিসকাস উইথ দালাই লামা, টেক হিম ব্যাক, হি ওয়ান্টস টু গো ব্যাক, সে ফিরে যেতে চায়,
তিব্বতে, সে তিব্বতে মানে মারা যাওয়ার আগে তিব্বতে ফিরে যেতে চায়, তো তার সাথে আলোচনা করো। কেন? যে ইন্ডিয়া নিজে যেটা করে, যে ইন্ডিয়ার সার্বভৌমত্ব মেনে নিলে, সংবিধান মেনে নিলে, যে ইন্ডিয়ার বিরুদ্ধে 20 বছর রিভোল্ট করেছে, বিদ্রোহ করেছে, সে তো ইন্ডিয়ান স্টেটের চিফ মিনিস্টার হয়েছে। লালডেগার মতো লোক, জোরামথাঙ্গার মতো লোক 20 বছর ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া সৈনিকদেরকে গুলি করে মেরেছে, তারপরে টক্স করে তারপরে তো সে মিজোরামের চিফ মিনিস্টার হয়েছে। তো ইন্ডিয়া এইটা মানে একটু স্ট্রেচেবল ব্যাপারটা, এই জিনিসটা সবার উপরে ইনফ্লুয়েন্স করছে এই রিজনে। কেন? যে এগুলি তোমরা যদি না করো, তিব্বত নিয়ে আজকে চীন যদি তার এই অর্থোডক্স পজিশনে দালাই লামা এরা এই করছে সেই করছে, তো এটার সুযোগ আমেরিকা নেবে। আমেরিকা তিব্বত অ্যাক্ট করেছে, আমেরিকা তিব্বতকে আবার ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলি আমরা দুদিকেই কমিউনিকেট করে যে আমেরিকাকে রেস্ট্রেইন করা, কেন আমেরিকা ইজ দি প্রবলেম পাওয়ার হিয়ার। আমেরিকা এখানে এসে গোলমাল পাকাবে, আমেরিকা আর কিছু করবে না। ইরানে গোলমাল পাকিয়েছে, এখানেও গোল। তো ওকে রেস্ট্রেইন করা আর চায়নাকে এই লাইনে আনা, যে আলটিমেটলি তুমি ডেমোক্রেসি মানো না মানো, কিন্তু তোমার দেশের লোক তার সাথে কথাবার্তা বলো। বাংলাদেশেও তাই, বাংলাদেশেও তোমরা আওয়ামী লীগ আমেরিকা রিস্ট্রেইন হওয়ার এই বুদ্ধি তো পৃথিবীর কোথাও নেয় না, বিশেষ করে ট্রাম্প তো নেনই না। তাহলে এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে এই কথা বোঝাচ্ছে কি করে ভারত, যে মানে এই এলাকায় আরো গন্ডগোল না বাড়িয়ে একটা সমাধানের পথে যেতে হবে, কিংবা বাংলাদেশেই শেখ হাসিনা, আওয়ামী লীগ ভারতের যেমন মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো তার সম্পর্কটা কখনো ভালো ছিল না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন কেন মনে করছে সবক দেওয়া জরুরি বর্তমান সরকারকে, যে এই অন্তর্ভুক্ত